দেখেছি এসএসসি মানে আমাদের শিক্ষা দপ্তরের স্কুল সার্ভিস কমিশন তারা তাদের ওয়েবসাইটে কিছু তালিকা প্রকাশ করেছে যারা দাগী। এই দাগী শব্দটাই বলছি কারণ সর্বত্রই দাগীটাই প্রচারিত হচ্ছে এবং প্রচলিত হয়ে গেছে। দাগী মানে এরা দুর্নীতি করে চাকরি পেয়েছিল এবং এসএসসি এদের দুর্নীতি করা সত্ত্বেও চাকরি দিয়েছিল। সেই অনুযায়ী এসএসসি নিজেই স্বীকার করে নিয়েছে যে তাদের ওয়েবসাইটে যে তালিকা প্রকাশ করা হচ্ছে সেখানে এই দাগীরা রয়েছে, অর্থাৎ দুর্নীতি করে তারা চাকরি দিয়েছিলেন। পরিষ্কার এসএসসি তাদের ওয়েবসাইটে এটা প্রকাশ করে এটা মেনে নিল। ঠিক এখানেই আমরা বুঝতে চাইব যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে অবশ্যই তারা দোষী, কিন্তু যারা দুর্নীতি করবার পরেও চাকরি দিয়েছে তাদের কি হবে? তাদের বিষয়টা কি করে সবার নজর এড়িয়ে যাচ্ছে? আমি বিচার বিভাগের কথাও বলছি। স্বাভাবিকভাবে বিচার বিভাগ এই দায়টা এড়িয়ে যেতে পারে। এরপরেও এই এসএসসিকেই দায়িত্ব দেওয়া হয়েছে পরবর্তী শিক্ষক নিয়োগের, অর্থাৎ এরপরে শিক্ষক নিয়োগ হবে, সেটা পরিচ্ছন্ন হবে, সেটা পরিশুদ্ধ হবে, এই প্রত্যাশা করছেন সুপ্রিম কোর্টের বিচারকরা। তারা মনে করছেন যে যারা দুর্নীতি করে চাকরি দিয়েছিল বলে নিজেরাই স্বীকার করে নিচ্ছে তারাই আবার একেবারে দুর্নীতিমুক্ত নিয়োগ করবে। আবার এখানেই একটা দ্বন্দ্ব জাগছে, প্রশ্ন জাগছে যে এভাবে হয়? এই প্রশ্নটা তো বারবার করা উচিত। ঠিক এখানেই আমরা বারবার করে জানতে চাইব যে এতবার একটা দুর্নীতি করবার পরেও আমাদের শিক্ষামন্ত্রী তিনি কেন জবাবদিহি করবেন না? এখনো পর্যন্ত এই বিষয়ে সাংবাদিকদের সামনে এসে কোনো জবাব তিনি দেননি, অথচ জবাব দেওয়ার দায় তার আছে, অবশ্যই জবাব দিতে হবে। এতবার একটা দুর্নীতি হয়েছে, ধরা পড়ে গেছে, কিন্তু তারপরেও ওই যে বলে না দুর্জনের ছলনার অভাব হয় না, সেই ছলনা করে চলেছে রাজ্যের সরকার। তারা লজ্জা পাচ্ছে না, লজ্জা পেতে শেখেনি তারা। এত বড় একটা দুর্নীতি সামনে চলে আসবার পরেও তারা নির্লজ্জের মতো নিজেদের সাফাই দিচ্ছেন। ইতিমধ্যে যে তালিকা প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে সমস্ত শাসক দলের অনেক কেষ্ট বিষ্টুদের পরিবারের লোকেরা, এমনকি শাসক দলের সাথে সরাসরি জড়িত শাসক দলের কাউন্সিলর, তিনিও এই দাগী তালিকায় রয়েছেন। আরও কি আশ্চর্য জানেন? এ রাজ্যে এখনো পর্যন্ত যারা স্বীকৃত বিরোধী দল সেই বিজেপির কিছু লোকজনও এই তালিকায় রয়েছে। ঠিক সেই জন্যই আমাদের মনে হচ্ছে কে কার বিরুদ্ধে লড়বে। সবাই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কি করে হবে? অন্য যারা বিরোধী তারা তো বারবার করে বলা হয় তারা শূন্য, তাদের কোনো প্রভাব প্রতিপত্তি নেই। আর প্রভাব প্রতিপত্তি না থাকা সেই দলগুলোর কথা কেউ শুনছেও না, ফলে এভাবেই চলছে। দুর্নীতিটা গা সওয়া হয়ে যাচ্ছে সবার, সবাই মেনে নিচ্ছে দুর্নীতি তো হবেই, হতেই থাকবে একটার পর একটা। এরপরেও শাসক দলের নেতা নেত্রীরা বলছেন যে আইন আইনের পথে চলবে। আমরা জানি না কি করে তারা বলছেন। একজন বিধায়ক, তার পরিবারের একজন ধরা পড়েছে, এই তালিকায় তার নাম রয়েছে, তারপরে তিনি বলছেন যে আমি নিশ্চয়ই দেখব এবং আইন আইনের পথে চলবে। আমার পরিবারের এই মানুষটির নাম কি করে এই তালিকায় রইল সেজন্য আমি আদালতে যাব, অর্থাৎ আবার আদালতে যাওয়া হবে। কি করে এই তালিকায় তাদের নাম ঢুকে গেল তার জন্য আবার আদালত, আবার মামলা হবে, আবার সেটা নিয়ে সময় ব্যয় হবে, এভাবে চলতে থাকবে। অর্থাৎ দুর্নীতি হয়েছে সেটা ধরা পড়ে গেছে, দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে, কে করেছে সেটাও বোঝা যাচ্ছে, কিন্তু মুশকিল হচ্ছে কেউ দায় নিতে রাজি নয়, সবাই সবার মতো করে দায় এড়িয়ে যাচ্ছে। আর আমরা সাধারণ নাগরিক, সাধারণ মানুষজন সেই দায় এড়িয়ে যাওয়াটাকে মেনে নিচ্ছি, মেনে নিতে শিখে গেছি আমরা। কোথাও আলোড়ন নেই। এত বড় একটা দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে। সরকারি দপ্তর একেবারে তালিকা প্রকাশ করে বলছে যে আমরা দুর্নীতি করেছি। কি আশ্চর্য ভাবুন। তারপরেও তারা স্বপদে বহাল থাকছে। চুরি করবার পরেও সরকারি পদে কেউ বহাল থাকতে পারে, এ তো সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না। এ রাজ্যে যা হচ্ছে আমি জানি না ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এরকম উদাহরণ আছে কি না। ব্যাপমের কথা বলা হয়, ব্যাপমেও ব্যাপক দুর্নীতি হয়েছিল, কিন্তু সেখানেও এই এসএসসি
এইভাবে নির্লজ্জতার প্রমাণ দিয়েছিল কি? আসলে বাঙালির ভাবমূর্তি যেভাবে কলুষিত হচ্ছে, আজকেও শুনলাম যে বাংলার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, তার বিরুদ্ধে নাকি প্রতিবাদ হবে বলে একটা মঞ্চ তৈরি করেছিলেন আমাদের রাজ্যের শাসক দল। সেই মঞ্চটা নাকি রাখতে দেয়নি সেনাবাহিনী, তা নিয়ে নাকি তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি সেখানে পৌঁছে গেছিলেন, চিৎকার করেছেন, চেঁচামেচি করেছেন, বাংলাকে অপদস্থ করবার চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে ময়দানের একটা জায়গায় প্রতিবাদ মঞ্চ তৈরি করেছিলাম, সেই প্রতিবাদ মঞ্চটাকে তুলে দিয়েছে সেনাবাহিনীকে তিনি সরাসরি বিজেপির তাবেদারি করা সংগঠন বলে বলেছেন। সব কিছু সত্যি, কিন্তু বাংলা বাগানের ভাবমূর্তি, এই যে এত এত চাকরি চুরি, স্কুলে চাকরি চুরি, তারপরে বিভিন্ন ক্ষেত্রে এত এত দুর্নীতি, তাতে নষ্ট হয় না? এই যে আর জি করের ভয়াবহ ঘটনা, তাতে বাঙালির ভাবমূর্তি নষ্ট হয়নি? এই প্রশ্নগুলো করেন না, কারণ তার চারপাশে ঘুরে বেড়া অনেকটা বড় বৃত্ত, সেই বৃত্তে সবাই রাজ আনুগত্য ভোগী মানুষজন রয়েছে, তারা রাজার সঙ্গে নাচেন আর বলছেন বাহবা বাহবা। ঠিক এখানেই আমরা বুঝতে চাইব আমাদের শিক্ষাক্ষেত্রের কি পরিস্থিতি, শিক্ষাক্ষেত্রটা কিভাবে কলুষিত হয়ে যাচ্ছে, এরপরেও কিভাবে সমস্ত দায় ঝেড়ে ফেলতে পারছে। আসলে না, শাসক দলের এই পাড়াটাকে আমরা যদি উল্টো দিক থেকে আমাদের নাগরিক সমাজের ব্যর্থতা বলে দেখি, তাহলে বোধহয় ভালো হবে। শাসক দল এগুলো করতে পারছে, এরপরেও তারা গলা শির ফুলিয়ে এই দুর্নীতির সপক্ষে যুক্তি খাড়া করতে পারছে, কারণ নাগরিকরা ব্যর্থ, নাগরিকরা স্বর তুলে, আওয়াজ তুলে, সমস্ত রাজনৈতিক আনুগত্য বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থের পক্ষে কথা বলতে পারছে না। তারাও কোনো না কোনোভাবে ওই শাসক দলের ভয় ভীত হয়ে রয়েছে। এই জন্যই সমস্যাটা তৈরি হচ্ছে। আমরা এখানেই গোটা বিষয়টা বুঝতে চাইব। আমাদের ব্যবস্থাপনার রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি বাসা বেঁধেছে, যে ঘুম ধরে গেছে, আসুন সেটাকে একটু বোঝবার চেষ্টা করি। আজ আমি মেহবুব মণ্ডলকেও আমন্ত্রণ জানিয়েছি, যিনি বঞ্চিতদের মধ্যে রয়েছেন, যিনি এখনো দাবি করছেন যে তাদের মতো অসংখ্য ছেলেপিলে কলুষ মুক্ত, তৎসত্ত্বেও তাদের চাকরিটা চলে গেছে, শুধুমাত্র দাগিদের বাঁচাবার চেষ্টা করেছে বলে রাজ্য সরকার। আমি তাকেও আমন্ত্রণ জানিয়েছি। আমি পিসিআরকে বলবো যদি তার সাথে যোগাযোগ করে তাকে সংযুক্ত করা যায়। জানি না মেহবুব এখনো যুক্ত হতে পেরেছি কিনা, কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার এবং পেশায় শিক্ষক গৌতম দত্ত। আমি তাদের নিয়ে আলোচনাটা শুরু করব। আমি মিরাতুনদির কাছে প্রথম প্রশ্ন করব। মিরাতুনদি, দুর্নীতি প্রমাণ হয়ে যাবার পরেও এসএসসির এই দুর্নীতিগ্রস্ত এসএসসি তাদের তালিকা প্রকাশ করছে, তারপরে তাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে সুষ্ঠু শিক্ষা বা নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবার জন্য। কি বলবেন আপনি? বাড়িতে যে চুরি করেছে, ধরা পড়েছে যে সে চুরি করেছে, তার উপরে চোর ধরার, যে চুরি করেছে চোর ধরার দায়িত্ব দেওয়া হলো। খুব সরলীকরণ যদি না মনে করো, তাহলে আমার মনে হচ্ছে সেরকম ব্যাপারটি ঘটানো হয়েছে। এসএসসি স্বশাসিত একটা প্রতিষ্ঠান, যার দায় রয়েছে স্বচ্ছভাবে শিক্ষক পদে নিয়োগ হয়, এবং সেক্ষেত্রে সামর্থ্য দেখে, শিক্ষাগত যোগ্যতা দেখে, এবং যোগ্যতা প্রমাণের সার্টিফিকেট ইত্যাদি আছে, স্কুল সার্টিফিকেট, কলেজ সার্টিফিকেট, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, সেগুলোকে যাচাই করা হয়, ভেরিফাই করে নেওয়া হয় যে সঠিক কিনা, জাল নাকি সঠিক। ওখানে বসে আমি জানি, আমি কিছুদিন ছিলাম এই কমিশনে, কলেজ সার্ভিস কমিশনে ছিলাম, তারপর ছেড়ে দিয়েছি। যাই হোক, সেই কমিশনে বসে মার্কশিট গুলো মিলিয়ে নেওয়ার কাজ কিন্তু করতে হয়, সেরকম ব্যক্তিকে রাখা হয় স্যার মার্কশিট গুলো পর্যন্ত, মার্কশিট গুলো সঠিক নাকি বেঠিক, তো সেগুলো ঠিক দেখে নেওয়া। ইন্টারভিউ, তারপরের পর্যায়ে সেখানে যারা উত্তীর্ণ হলো, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিতে পারলো, তারপরের পর্যায়ে ইন্টারভিউ, তার আগে কিছু ছাড় হয়ে যায়। ইন্টারভিউটাই শেষ পদ্ধতি, যেটা যার মাধ্যমে তো ভালো বলতে পারবে স্কুলের ক্ষেত্রে কি হয়, বেশি ভালো বলতে পারবে আমার থেকে, আমি তো স্কুলে ছিলাম না, কিন্তু জানি মোটামুটি শিক্ষা জগতের মানুষ বলে জানি। তারপরে এখন নতুন, আমাদের সময় ছিল না, ওয়েমার্কশিট ইত্যাদি রয়েছে। অতএব এইগুলোর বলে কোনো অযোগ্য শিক্ষক পদপ্রার্থী হয়ে, অযোগ্য শুধু নয়,
দুর্নীতির আশ্রয় নিয়েছে, অর্থাৎ কপটতার আশ্রয় নিয়েছে, তার সার্টিফিকেট গুলো ঠিক নয়, ইন্টারভিউটাও দেয়নি, নম্বর গুলো শূন্য পেয়েছে, ইন্টারভিউতে শূন্য পেয়েছে, সাদা খাতা জমা দিয়েছে, সব সব শুনতে পাচ্ছি আমরা। আমাদের প্রশ্ন, এই অযোগ্য ব্যক্তিরা কি করে এখন আবার তাদের এসএসসি থেকে বলা হচ্ছে তারা দাগি 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 একদম। শব্দটার প্রয়োগ আমাকে চিন্তিত করেছে। এটা বলে আমি শেষ করবো অনুভব, ছোট ছোট করেই আমরা বিষয়টাকে ভাবি। দাগি বলে চিহ্নিত করা হয়েছে। দাগি, আমরা এতদিন দাগি শব্দটা দাগি আসামি একদম। এরকম বলতাম। দাগি কিন্তু চিহ্নিত, দাগি বলে চিহ্নিত করা মানে হচ্ছে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ যে করে তাকে বলে দাগি। বলতো দাগি, খুব খারাপ করে অন্যরা যারা একটু শিক্ষাবিহীন মানুষ তারা দাগির সঙ্গে আরেকটা শব্দ যোগ করে। এখন আমরা দেখতে পাচ্ছি, আমরা হতভম্ব হয়ে যাচ্ছি যে শিক্ষক পদপ্রার্থীদের মধ্যে দাগি চিহ্নিত হচ্ছে এবং চিহ্নিত করে তাদেরকে নির্ণয় করছে কারা, না যাদের আগেই চিহ্নিত করার উচিত ছিল, যে কমিশন, স্কুল সার্ভিস কমিশন, তাদের কিন্তু বসানো রয়েছে ওখানে। এই যে যিনি চেয়ারপারসন, তার তো কাজ, তাদের সমস্ত তার অধীনে যারা কাজ করে তারা তো এগুলো দেখবে বলেই তাদেরকে রাখা হয়েছে। আমি বুঝতে পারি না, এটা বলে আমি শেষ করব, সরকার আর শাসক দল আর মাঝখানে স্বশাসিত প্রতিষ্ঠান যারা নিয়োগ দেয়, এই তিনের মধ্যে সম্পর্কটা কি আমাদেরকে গুলিয়ে দেওয়া হচ্ছে না? আমাদের মনে হচ্ছে শাসক দলই হচ্ছে সব কলকাঠি নাড়ার প্রতিষ্ঠান, শাসক দল। সরকার কোথায় হারিয়ে গেছে, মিলিয়ে গেছে। আর এই স্বশাসিত যে প্রতিষ্ঠানগুলো যারা চাকরি দেয়, নিয়োগ দেয়, তাই সেই স্বশাসিত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সম্পূর্ণ শিরদাঁড়াকে কোথায় বিক্রি করে দিচ্ছে। ক্রেতা কারা হয়েছে বলতে পারছি না, শাসক দলেরই লোকজনরা হবে। এই বিক্রেতার ক্রেতার দেখতে পাচ্ছি, মাঝখান থেকে হাবুডুবু খাচ্ছে শিক্ষক পদপ্রার্থীরা, শিক্ষকতার কাজ করেছে যারা তারা, আর গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা রসাতলে। সেটা আমরা দেখছি না, যে আমাদের ছেলেমেয়েরা, আমাদের দুঃখী ঘরের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে। একদম। আমি আপনার কাছে ঠিক এই প্রশ্নটা নিয়ে আসবো মিরাতুল, আর পরের পর্যায়ে, যে এইরকম একটা অবস্থা তৈরি হলো, এটা দায় নাগরিক সমাজে, যেটা আমি প্রশ্ন করলাম যে এটা নাগরিক সমাজের ব্যর্থতা কিনা, এটা আপনার কাছে জিজ্ঞাসা করবো। তার আগে আপনি একটু গৌতমের কাছে আসি। গৌতম, আপনি শিক্ষকতা করেন, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানে কেউ মানে দাগি শিক্ষকদের ক্ষেত্রে এই শব্দটা প্রয়োগ হচ্ছে, এরপরে মনে হচ্ছে আপনাদের মান মর্যাদার উপরেও তো ধাক্কা, আপনাদের শিক্ষক হিসেবে আপনাদের ভাবমূর্তি কোথায় যাবে এরপরে? এই শব্দটার প্রতিবাদ করবার জন্যই যে শব্দটা প্রথম উচ্চারণ করা উচিত আমার মনে হয়, সেটা হচ্ছে বাস্তিলের, দ্বিতীয়বার বাস্তিলের দুর্গ কবে আক্রান্ত হবে, কবে আক্রমণ হবে দ্বিতীয়বার বাস্তিলের দুর্গ, এই প্রশ্নটা আমার আজকে আছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, অসহায় ছেলে মেয়েগুলো যেভাবে আমাদের চারপাশে ঘিরে বসে আছে, তাদের মুখের দিকে তাকালে পরে যন্ত্রণায় কাতর হয়ে যেতে হয়। কারণ তাদের মধ্যে অনেকেই আছে তারা আমারও ছাত্র বা ছাত্র সম, অনেকে এই সমাজে ঘুরে বেড়াচ্ছে, তাদের আমি দেখছি। এবার আমার প্রশ্ন, এই রায়ের ভিত্তিতে এবং যা ঘটলো সেখানে অনেকগুলো প্রশ্নের কিন্তু জন্ম দিয়ে দিল। সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে যে যারা অভিযুক্ত তাদেরকে বাদ দিয়ে এই এসএসসি পরীক্ষা হতে হবে, তার যে সংখ্যাটা তাদেরকে দিল, যদিও এক তৃতীয়াংশ, আমি একটু সূত্র দিই গৌতম, যেটা সুপ্রিম কোর্ট বলেছে, যাদের অভিযোগ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই প্রমাণিত তাদের বাদ দিয়েই করতে হবে, এবং যারা পরীক্ষা দেবে তারা দুর্নীতি মুক্ত কিনা সার প্রমাণ রাজ্যের শিক্ষা দপ্তর দেয়নি, বারবার বলা সত্ত্বেও দেয়নি, ফলে তাদেরও নতুন করে পরীক্ষা দিতে হবে। এইটা হচ্ছে অবস্থা। হ্যাঁ, আমি এইটার সঙ্গে সহমত রেখে বলছি যে কথাটা অনুপম দা, সেটা হচ্ছে যে সংখ্যাটা তারা দিয়েছে তার মানে হচ্ছে কি প্রমাণিত হলো, প্রমাণিত হলো যে এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। এবার এসএসসি কে প্রমাণ করতে হবে তাদের দুর্নীতির সঙ্গে কারা কারা যুক্ত ছিল। আমার তো মনে হয় ইডি সিবিআই এর দায়িত্ব অনেকটা কমিয়ে দেওয়া হলো,
কমে গেল, যে এবার এসএসসি প্রমাণ করুক ঠিক। কারা কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, তাদের প্রমাণ করতে হবে, নতুবা এসএসসির সঙ্গে যারা যুক্ত ছিল তাদের জেলের ঘানি টানা উচিত। দুই, তৃতীয়ত হচ্ছে যারা দীর্ঘদিন থেকে রাজপথে বসে আছে 1500-1600 দিন ধরে, তাদের ক্ষেত্রে এবার কি ভূমিকা হবে এটা এস্টাবলিশ হতে হবে। এবং যারা যোগ্য বলে প্রমাণিত হচ্ছে, তাহলে তাদের কেন নতুন করে পরীক্ষায় বসতে হবে, এটার উত্তর দেওয়ার প্রশ্ন আসছে। রিভিউ পিটিশন এবং কিউরেটিভ পিটিশন, এই দুটো পিটিশনে দায়ের করা হবে আগামী দিনে। আমি জানি এই যারা বঞ্চিত শিক্ষক ভাইরা আছে তারা সেটা করবে। এবং রাজনীতি, আমি বলি আপনার অনুপম দা, এখন তো মনে হচ্ছে রাজ্যের মন্ত্রীদের বোধহয় হাই জাম্প প্র্যাকটিস করা উচিত। কি করে দেয়াল টপকাতে হবে এর জন্য হাই জাম্প প্র্যাকটিস করা উচিত। হাই জাম্প দিতে হয়তো সে প্র্যাকটিসটা করা দরকার। যেভাবে তারা একের পর এক এরকম দুর্নীতির করাল গ্রাসের মধ্যে ফেসে আছে, তারপরে একটি সরকার মাথা উঁচু করে বলছে যে আমরাই গণতন্ত্র প্রতিষ্ঠা দিতে পেরেছি, আমরাই সততার প্রতীক, আমরাই প্রেরণার প্রতীক। এই কথাগুলো যখন মানুষের সামনে আসে, এটা আমাদের যন্ত্রণা। 1998 সালে যখন এসএসসি পরীক্ষাটা পুরো দমে শুরু হয়, তখনকার সেই সময় থেকে বলছি যে আমার একাধিক ছাত্রকে দেখেছি, আজকে দুপুরেও আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আমি নাম মেনশন করে বলেছিলাম যে একবার, দুবার, তিনবার পরীক্ষায় অকৃতকার্য হবার পরেও তার মনোবল ছিল চাঙ্গা, সে ভেবেছিল যে চতুর্থবার হলো আমি এই এসএসসি পরীক্ষার মধ্য দিয়ে আমি সেটা তো স্বাভাবিক, একবার পাইনি পরের বার পাবো, একদম ঠিকই, সেটা তো হয়। যোগ্যতার পরীক্ষা, এবং সে পাশ করেছে এবং চাকরিতে যোগদান করেছে। আর সেই এসএসসি পরীক্ষাকে তির্যক ভাষায়, ব্যঙ্গাত্মক ভাষায় তার বর্ণনা হয়েছে, এসএসসি পরীক্ষা কি দুর্গাপুজো যেটা প্রতি বছর করতে হবে। একদম প্রাক্তন শিক্ষামন্ত্রী এই অবহেলা, এই তির্যক মন্ত্র তাদের জন্য প্রকাশ করছে। যে ছেলে মেয়েগুলো বিগত দিনে আজকে চাকরি থেকে বঞ্চিত হয়ে আছে, তাদেরকেও একই মাপকাঠির মধ্যে ফেলা হয়েছে। অর্থাৎ যারা অযোগ্য তাদেরকেও অযোগ্য হিসাবে চিহ্নিত হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে। তাদের সম্পর্কেও বিদ্রুপ হাসছে রাস্তার পাশে বসে বসে সাধারণ মানুষেরা, এরাও বোধহয় টাকা দিয়ে চাকরি পেয়েছিল। এই অবজ্ঞার হাসি তাদের হাসতে হয়েছে। যারা প্রতিদিন ক্লাসে, প্রত্যেক বছর ক্লাসে ফার্স্ট সেকেন্ড হয়ে 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 তারা নিজেদের একাগ্রতার পরিচয় দিয়েছে এবং কৃতকার্য হয়েছে, তারা আজকে সমাজের কাছে হাসির খোরাক হয়েছে। এটা সরকার দেবে না? সরকার যদি বলে থাকে, সরকারের প্রধান মুখ যদি বলে থাকে যে আমি 294টি আসনের কি বলেছে প্রতিনিধি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন, তাহলে তার দলের নেতা মন্ত্রীরা যখন বলে যে আমার দলের লোকেরা চাকরি পাবে, কিভাবে পাবে, কেন পাবে বলবো না, তার দায় তাহলে তাকে নিতে হবে না? তার দলের মন্ত্রী যখন দেয়াল টপকাতে গিয়ে এই বুড়ো বয়সে হাত পা ভাঙবার উপক্রম হয়েছিল, তার দায় তাকে নিতে হবে না? এই শিক্ষা ব্যবস্থার মধ্যে এরকম দুর্নীতি হয়েছে, তার দায় তাকে নিতে হবে না? শুধু কি দুর্নীতি অনুপম দা, আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্ষণ হচ্ছে, এই মা বাবারা কোথায় তাদের ছেলে মেয়েদের পাঠাবে? মিরাতুল্লিতে একজন অধ্যাপিকা ছিলেন, তিনি দেখেছেন, তিনিও হয়তো অবাক চোখে বা বিস্ময়ের চোখে ভাবছেন এ কোন বাংলাকে দেখছি, এ কোন বাংলার এই প্রজন্মের মধ্যে দেখছি। প্রত্যেকটি কলেজে 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 এই শিক্ষক সংগঠন, এই দুরাচাররা বসে বসে তারা কিভাবে বসুরি পাট্টা করছেন, এই দৃশ্য তো বাংলার মানুষ দেখছে। আজকে এই দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে প্রায় 25,735 জন এই ছেলে মেয়েদের মধ্যে, যেখানে প্যানেল বহির্ভূত প্রায় 1,498 জন, যেখানে র্যাঙ্ক অনৈতিকভাবে জাম করে এসেছে প্রায় 926 জন, যেখানে ওএমআর শিট অনৈতিকভাবে যোগদান করেছে প্রায় 4,091 জন, প্রায় 6,000-7,000 ছেলে মেয়ে, অনৈতিক অযোগ্য ছেলে মেয়েরা যোগ্যদের মাঝখানে ঢুকে গিয়ে আজকে যোগ্যদের জীবনকে কালিমালিপ্ত করে দিচ্ছে, যোগ্যদের জীবনকে দুর্বিষহ করে দিচ্ছে, যোগ্যদের জীবনকে অনিশ্চয়তার পথে ঠেলে দিয়েছে। তাদের কি হবে? তার দায় সরকারকে নিতে হবে। এরপরেও তারা মুখ উঁচু করে ফ্যাল ফ্যাল করে হেসে মানুষের কাছে বলছে আমরাই নাকি অনুপ্রেরণার প্রাপক। এর চেয়ে লজ্জার, এর চেয়ে দুর্ভাগ্যের, এর চেয়ে যন্ত্রণার, এর চেয়ে ক্লান্তির আর কিছু হয় বলে আমার অন্তত জানা নেই।